দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি চারটে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তই বহাল, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে রাজ্য। সন্দেশখালী মামলায় গত 5ই মার্চ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় যে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, আর এই নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং কোনো রকম কোনো হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। কেন শাহজাহানকে গ্রেফতারে দেরি সুপ্রিম কোর্ট, তবে পুলিশকে নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ দেওয়ার নির্দেশ। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে সিবিআই হেফাজতে নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এর আগে আমরা দেখেছি গত 5ই মার্চ যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং সেই দিনই বিকেলের মধ্যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, এবং আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ কোনো রকম কোনো হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো, কোনো হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে নির্দেশ জারি করেছিল যে শেখ শাহজাহানের যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার সম্পর্কে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নেই কলকাতা হাইকোর্টের, এই বিষয়টি যখন ক্ল্যারিফাই করে ডিভিশন বেঞ্চ, তারপরেই কিন্তু পরিষ্কারভাবে রাজ্য পুলিশ দেখা যায় সেদিন রাতেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে পেশ করা হয়। এই নির্দেশ এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করবে ইডি আধিকারিকদের ওপর যে আক্রমণ, সেই আক্রমণের ঘটনায় ইডি যে এফআইআর লজ করেছিল, যে অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগ দায়েরকেই সামনে রেখেই তদন্ত করবে সিবিআই। এই কলকাতা হাইকোর্টের এই প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে কলকাতা হাইকোর্টের যে সিবিআই তদন্তের নির্দেশ তা পুনর্বিবেচনা করে তা খারিজ করা হোক। কিন্তু সুপ্রিম কোর্ট আজ সেই নির্দেশই বহাল রেখেছেন। পাশাপাশি শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গেও কিন্তু কলকাতা হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে যে কেন তাকে গ্রেপ্তার করতে এত দেরি হলো। এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছে। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বেশ কিছু তাদের রায় রাজ্য পুলিশ সম্পর্কে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছিলেন, এবং যে পর্যবেক্ষণের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু সেই পর্যবেক্ষণে রাজ্য পুলিশ এবং পুলিশ প্রশাসন সম্পর্কে যে মন্তব্য কলকাতা হাইকোর্ট করেছিলেন সেগুলিকে তাদের রায় থেকে বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে, কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সন্দেশখালীর যে 5ই জানুয়ারির যে ঘটনায় ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং তারপর নাজার থানায় যে অভিযোগ দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত, সেই তদন্ত কিন্তু করবে সিবিআই, এমনটাই নির্দেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্টের, এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশই বহাল রেখে সিবিআইকে তদন্তের ওপরেই নির্দেশ জারি করে। এবং সেই জায়গা থেকে পীযূষদা, যে বিষয় আমরা দেখেছিলাম যে শাহজাহান গ্রেফতারি গত 1.5 মাসের ওপর সন্দেশখালী ঘটনার পর বেপাত্তা ছিলেন, রাজ্য পুলিশ কেন গ্রেফতারে দেরি করলো, এই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্যকে আর কি কি প্রশ্নের মুখে পড়তে হয় আজকে দেশের শীর্ষ আদালতে? দেখো, মূলত রাজ্য সরকারের তরফ থেকে আদালতের কাছে যে বিষয়টি পেশ করা হয় যে নাজার থানা বা সন্দেশখালীতে যতগুলো এফআইআর হয়েছিল এবং যে 144 ধারা জারি হয়েছিল, সেই 144 ধারার প্রেক্ষিতেই কিন্তু বাতিল করার নির্দেশ জারি হয়েছিল, এবং পাশাপাশি নাজার থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগগুলির ওপরে বিচারপতি জয় সেনগুপ্ত যেমন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন, পাশাপাশি যে দুটি এফআইআর যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সুমোটো করা হয়েছিল, সেই দুটি এফআইআরের ওপরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। ফলে এখানে এই বিষয়টি তুলে ধরা হয়, যেহেতু এফআইআরের ওপরে তদন্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি ছিল, তাই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনটাই বিষয় কিন্তু তুলে ধরা হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট যখন ক্ল্যারিফিকেশন দেয় যে
শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে কিন্তু কোনো রকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নেই, শুধু তদন্তের ওপরে আছে। অর্থাৎ শাহজাহানের বিরুদ্ধে এই এফআইআরের আগে যে 42টি বা 45টি মামলা হয়েছে, সেই মামলায় যে যদি গ্রেপ্তার করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা বা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নেই কলকাতা হাইকোর্টের। বা ইডি আধিকারিকদের ওপর হামলার প্রেক্ষিতে যদি শাহজাহানকে গ্রেপ্তার করা হতো, সেক্ষেত্রেও কিন্তু কোনো স্থগিতাদেশ ছিল না হাইকোর্টের। এই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল যে তাহলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কেন বিলম্ব হলো, এবং শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করা যেত তাহলে হয়তো এই তদন্ত আরও দ্রুত হতে পারত এবং অনেক নথি নষ্ট হতে পারে। এই যে আশঙ্কা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করেছে, সেই আশঙ্কা কিন্তু আজকে আদালতে প্রশ্নের মুখে পড়তো না। একদমই, অনেক ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি নাগ, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিউজরুম থেকে। এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সন্দেশখালী মামলায় গত 5ই মার্চ যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং সেই নির্দেশে কিন্তু বহাল রাখল সুপ্রিম কোর্ট এবং দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করল না। শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে সিবিআই হেফাজতে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, আর সেই মামলাতেই কিন্তু অর্থাৎ সন্দেশখালী ঘটনায় সেই ঘটনাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ইডি আধিকারিকদের উপর আক্রান্ত হওয়ার ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই করবে, আর সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে সিবিআইয়ের হেফাজতে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ছিল। সন্দেশখালীর ঘটনায় সিবিআই দফতরে 9 জন শাহজাহান ঘনিষ্ঠ। 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার তলব, পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে ওই কয়েকজনকে, এবং পঞ্চায়েত প্রধান সহ 10 জন আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। এবং যেমনটা জিয়াউদ্দিন মোল্লা তিনি বলছেন যে আইনের উপর আস্থা রয়েছে এবং এই তদন্তে তিনি সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। ভিডিও ফুটেজ দেখে যে 10 জনকে চিহ্নিত করা হয়েছে, সেই 10 জনকে আজ তলব করেছিল ইডি। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই যে 10 জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে এবং তারপর ইডি দফতরে তারা আজ হাজিরা দিয়েছেন, মূলত কি কি বিষয়ে এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে ইডির হাতে উঠে এসেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা তাকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই, এবং এই যে জিয়াউদ্দিন মোল্লাকে তলব করেছে এবং তিনি সহ যে আরো 8 জন, টোটাল 9 জনকে যে আজকে তলব করা হয়েছে, কেন, কোথা থেকে তাদের সূত্র পাওয়া গেল? যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে 5 তারিখে অর্থাৎ যেদিন ইডির উপরে হামলা হয়েছিল, এই শেখ শাহজাহানের বাড়িতে তারা যখন তল্লাশি অভিযানে গিয়েছিল, সেই সময়কার সেই দিনে সিডিআর চেক করা হয়েছে এবং সিডিআর চেক করা অর্থাৎ কল ডিটেল রেকর্ড চেক করা হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু এই তথ্য মিলেছে, যেখানে দেখা যাচ্ছে যে সেখানকার তৃণমূল বিধায়ক তাকে যেমন কল করা হয়েছিল সেই লিস্টে যেমন তার নাম্বার রয়েছে সিডিআর, এবং পাশাপাশি এই জিয়াউদ্দিন মোল্লারও নাম্বার রয়েছে, এবং সেই সূত্র ধরেই কিন্তু মূলত এই জিয়াউদ্দিন মোল্লাকে তলব করা হয় সিবিআই অফিসে। এবং আজকে তিনি তার লয়ারকে নিয়ে তিনি হাজিরা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আইনের পথে চলবে এবং তিনি সহযোগিতা করবেন বলে এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে। তবে যেটা জানা যাচ্ছে যে শুধু জিয়াউদ্দিন মোল্লা না, আরো 8 জনকে, টোটাল 9 জনকে আজকে তলব করা হয়েছে, এবং সেই 9 জন কিন্তু জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জন তাদেরকে যে তলব করা হয়েছে সবাইকে কিন্তু এই সিবিআই এর তথ্য ধরে যেমন তলব করা হয়েছে, এবং পাশাপাশি সিবিআই যখনই একে নিজের হাতে নিয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানকে নিজের সিআইডি থেকে হস্তান্তর নিয়েছিল, নিজেদের হাতে যখন নিয়েছিল, তখন একটি ছবি, একটি ভিডিও দেখিয়ে তাকে চিহ্নিত করিয়েছিল যে কে কে ছিল সেখানে ইডির হামলার দিনকে এবং কারা ইডির ওপর হামলা করেছিল। সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছে, এবং এই সিটিআর এবং ভিডিওর যে তথ্য, এই দুটো মিলিয়ে মার্জ করে কিন্তু আজকে জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে তলব করেছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে সন্দেশখালীতে সেদিন ইডি আধিকারিকদের উপর আক্রান্তের যে ঘটনা, সেই ভিডিও ফুটেজ দেখেই আজ 9 জনকে ইডি হাজিরা অর্থাৎ ইডি তলব। ইতিমধ্যেই ইডি দফতরে পৌঁছেছেন জিয়াউদ্দিন মোল্লা, তাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডি দফতরে ঢুকে তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাবো।
না, আমি চিঠি পেয়েছি, আমি এসেছি। কোন বিষয়ে বলেছে কিছু? না, সিবিআই আমাকে ডেকেছে, হামলা হলো, সিবিআই আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। রাজ্যে তৃণমূলের 42 আসনে প্রার্থী ঘোষণার পরই ইন্ডিয়া জোট নিয়ে গভীর সংকট দেখা দিল। শুরু হয়ে গেল দোষারোপের পালা। অধীর চৌধুরীর দাবি মোদীকে চটাবেন না, তাই জোট ভেঙেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে তৃণমূলের অভিযোগ অধীরের জন্যই এগোতে পারেনি ইন্ডিয়া জোট। তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। প্রতিপক্ষ বিজেপি, প্রতিপক্ষ সিপিএম, প্রতিপক্ষ কংগ্রেস, ব্রিগেডের সভা মঞ্চ থেকে একলা চলোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে অখিলেশের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিলেও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের পক্ষে একটাও শব্দ ব্যয় করেননি মমতা। মমতার একলা চলো নীতিকে কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। ইন্ডিয়া জোটের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। জোট না হওয়ার জন্য অধীরকেই দায়ী করেছে তৃণমূল। কথা চলছিল, কিন্তু প্রতিনিয়ত এই ইন্টারভেনিং পিরিয়ড, এই গত 3 মাস ধরে ক্রমাগত এই যে সেলফ স্টাইলড কনসালট্যান্ট অফ বিজেপি অ্যান্ড সিপিএম, মানে স্বঘোষিত বিজেপি এবং সিপিএম এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওদের সুরে সুর মিলিয়ে যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন অনবরত। আর সেখানে জাতীয় কংগ্রেস বলছে আমরা একটা চেষ্টা করছি আন্তরিকভাবে জোট করার। হাইকমান্ড বারবার জোট বার্তা দেওয়ার পরেও ভিন্ন সুর শোনা যায় অধীরের গলায়। জোটের প্রশ্নে অধীরের ভূমিকা নিয়ে তৃণমূল লাগাতার প্রশ্ন তুলে গিয়েছে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সবসময় আলোচনার পক্ষেই ছিল এবং প্রার্থী ঘোষণাও যৌথভাবে চেয়েছিল, যেমন গোয়া, দিল্লি বা উত্তরপ্রদেশে হয়েছে। কলকাতা টিভি। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। চাকরি প্রার্থীদের সঙ্গে এই মুহূর্তে কুণাল ঘোষ। অন্তত খানিকটা আমরা করতে পারি, সেই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা এই অ্যাডভোকেট জেনারেল তার সঙ্গে এখন এই মিটিংটা থাকবো বলে আমি নিজে গিয়ে এবং আমার শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে এই মিটিংয়ে থাকবো বলে আমরা মনস্থ করেছি। এই মিটিংয়ে থাকবেন হচ্ছে, আমি থাকবো, কুণাল তো থাকবেন, আর আমাদের এসএসসি চেয়ারম্যান থাকবেন, আমাদের সচিব থাকবেন, আমাদের ল অফিসার থাকবেন, আমাদের স্কুল কমিশনার থাকবেন, আমাদের স্কুলের ডেপুটি সেক্রেটারি থাকবেন স্কুল ডিপার্টমেন্টের। এরা সবাই মিলে থাকবেন। আমি এই কথার সঙ্গে বেশি সময় নেই, আমি খালি এইটুকু অ্যাড করবো, তারপর নিশ্চয়ই শাহিদুল অভিষেকরা একটা দুটো কথা বলবে। আমি যেটা খালি অ্যাড করে বলবো যে দেখুন, যেটা কুণাল বলেছেন তার সঙ্গে আমি যেটা বলতে পারি যে যখন জাস্টিস গাঙ্গুলি বিচারপতি ছিলেন, এই সেদিন দিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি রায় দিয়েছেন তার পেছনে তার বিচারক সত্তাই কাজ করেছে, কোনো রাজনৈতিক সত্তা কাজ করেনি। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন, তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়। সেটা হচ্ছে যে যখন আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা মোতাবেক আমরা যখন একটা ডিসেম্বর মাসে 2022 সালে একটা ক্যান অ্যাপ্লিকেশন এসএসসি করে, এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করে জানতে চায় যে এক সুপার নিউমারি পদ যদি আদালত মনে করে যে এটা ভ্রান্ত, তাহলে আপনি কি অনুগ্রহ করে এটা আমাদের বলবেন যে এটা আমরা নিয়োগ দিতে পারি নাকি এটা আপনি বাতিল করবেন। এক। দুই, যদি সুপার নিউমারি পদ আমাদের আপনি বলেন যে এটা ভ্রান্ত, এটা বাতিল করতে হবে, এসএসসি বাতিল করতে রাজি আছে। সেক্ষেত্রে দ্বিতীয় পদ, যারা এই র্যাঙ্ক জাম্পিংয়ের ফলে মেধা তালিকা থেকে যারা বঞ্চিত হলেন
তাদের যোগ্যতা ধরে ধরে এসএসসি যদি চাকরি দেয় সেইটাও কি আপনি বলে দেবেন? এই দুটি অপশন যখন এই এসএসসি ওই 22শে ডিসেম্বরের 22শে সেপ্টেম্বর যখন চায় 2022 সালের, তখন সেই ক্যান অ্যাপ্লিকেশনকে জাস্ট কার্যত ডাস্টবিনে ফেলে দিয়ে জাস্টিস গাঙ্গুলি তখন যেটা করেন সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মাথা খুঁজে বার করতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন নাকি আসলে এসএসসি নয়। এসএসসি চেয়ারম্যান দাঁড়িয়ে ওখানে বলছেন যে না, এটা আমাদেরই তৈরি করা, আমরা সদিচ্ছা নিয়ে এসেছি। মহামান্য ধর্মাবতার, আপনি খালি অনুগ্রহ করে বলে দিন আমরা কোন পন্থাটায় যাব, কেননা ছেলেগুলির জন্য আমাদেরও খারাপ লাগছে। ছেলেগুলিকে আমরা চাকরি দিতে চাই, হ্যাঁ অবশ্যই আইনি পন্থায় চাই, যোগ্যতার ভিত্তিতে চাই। সেটা উনি এটা না করে কার্যত তার মাথা কে আছে সে মাথা খুঁজতে গেলে, তার মানে এই রায়টা আমি মহামান্য আদালতের কাছে এখন আমরা জানতে চাইব এবং আপনাদের কাছেও বলতে চাইব যে আপনারা বলুন যে এটা উদ্দেশ্য প্রণোদিত রায় ছিল কি ছিল না। আমি এটা আপনাদের কাছে জানতে চাই, আমি এটা বিরোধী দলের কাছে জানতে চাই। এখন ফলে কি হচ্ছে, এই ছেলেগুলি সেই রাস্তায় পড়ে রইল। উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্যে উনি চলে গেলেন বিজেপিতে, আমি ছুটছি এজির অফিসে। এরা ওই ঝড় জল এটার মধ্যে পড়ে রইল এবং আপনারা গণমাধ্যম কাউকে ভগবান করেন, কাউকে হয়তো একাংশ, কাউকে হয়তো শয়তান করেন, এবং আমরা আপনাদের রাজনৈতিক পক্ষপাত বা পক্ষপাতহীনতা সমস্ত কিছু নিয়েই অবিচল থাকবেন। ব্যাপারটা সাররিয়াল হয়ে গেল, একটা অদ্ভুত একটা জগৎ তৈরি হলো যে আমরা এজির কাছে যাচ্ছি, ওরা আন্দোলন করেই যাবে। কেউ কেউ বিজেপিতে তার কেরিয়ার বানাতে দেওয়ার জন্য লক্ষ্য নিয়ে চলে গেলেন। তো তাহলে এই ছেলেগুলোর কি হবে? এই পারসেপশন তৈরি করা, আমরা সামাজিকভাবে আমাদের বদনাম দেওয়া, আমরা যারা তৃণমূল করি, অথচ ছেলেগুলির পাশে এখন আর কেউ নেই, বিরোধী দলও নেই, কেউ নেই। বিরোধী দল চলে যাচ্ছেন, যেতেই পারেন গণমাধ্যমে, সেখানে গিয়ে বক্তব্য রাখছেন এবং ফাইনালি শেষ যেটা দেখা গেল যে বিজেপি নেতা ওদের বললেন যে না, তোমরা আন্দোলনকারী নও, তোমরা হচ্ছে আসলে দালাল। এইটা হচ্ছে, তাহলে এই ব্যাপারটা আমি সাররিয়াল ছাড়া কি বলবো? এটা একটা অদ্ভুত জায়গায় আমাদের ঠেলে ফেলা হয়েছে। আমরা আশা করছি মহামান্য এজির কাছে গিয়ে একটা সদিচ্ছা, একটা সদুত্তর পাবো, এবং এটাও আমরা ওদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আইনি পন্থায় যোগ্য লোকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আশাবাদী, জট ছাড়ানোর ব্যাপারে আশাবাদী। এবার আমি বলবো যে যে বিচারক বলেছিলেন, যে রাজনৈতিক নেতা বললেন যে তিনি যখন বিচারক ছিলেন তখন তার প্রত্যেকটি পদ, তার প্রত্যেকটা রায় তিনি আইন মেনে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এটা কি ধরনের আইন, এটা কি ধরনের রায়, এটা কি ধরনের বিচার? তারপর আপনি তার একটা সলিউশন না দিয়ে মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করে চলে গেলেন ভোটে লড়তে। ফাইন, যেতেই পারেন, গণতন্ত্রে কেউ যেতেই পারেন, কিন্তু ছেলেগুলির তাহলে কি হবে? এখন আমি অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অধীর রঞ্জন চৌধুরীর। ভোটে বহরমপুরে লড়াই করুন মমতা বা অভিষেক, চ্যালেঞ্জ করছি, হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। আপনারাও বলুন, হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবেন? মমতা বলুন, তার প্রার্থীকে হারানো মানে তাকে হারানো। তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের শোনাই অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন। ক্রিকেটার কখনো রাজনীতি করবে না তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু, আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ, আমি বলছি এটাই আমার গর্জন। ঠিক আছে, মমতা নিজে না আসতে পারে, কিন্তু মমতা যেন বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো, এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাই। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, গতকাল ব্রিগেডের ময়দান থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে বহরমপুরে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে এবং অধীর গড়, যেখানে সরাসরি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বা অভিষেক দ্বারা।
কল্যাণ, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেখানে বহরমপুরে অধীর রঞ্জন গড়ে লড়ছেন ইউসুফ পাঠান। কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার আসবো কল্যাণের কাছে। কল্যাণ, এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরাসরি মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করুন, এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। হ্যাঁ, ভাস্বতী, এরকমটাই চ্যালেঞ্জ ছুড়েছেন আজকে অধীর চৌধুরী। এবং অধীর চৌধুরীর দাবি যে তিনি অর্থাৎ তার লোকসভায় যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি নির্বাচনে লড়াই করেন এবং যদি সেখানে তারা জেতেন, তাহলে অধীর চৌধুরী রাজনীতি ছেড়ে দেবেন। এবং এই লোকসভায় যদি তারা নাও দাঁড়ান, কিন্তু যে প্রার্থী করা হয়েছে যাকে ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠানকে বলতে হবে যে সেটা তৃণমূলেরই প্রার্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে সেটা তৃণমূলের প্রার্থী, তাদেরই প্রার্থী, এবং সেই প্রার্থী হেরে গেলে তিনি তার পরাজয় স্বীকার করে নেবেন এবং রাজনীতি ছেড়ে দেবেন। উল্টো দিকে অধীর চৌধুরী যদি হেরে যান, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এরকমটাই চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। তবে এ বিষয়ে তৃণমূলের বক্তব্য যে অধীর চৌধুরী ভয় পেয়েছেন। অধীর চৌধুরী যে ইউসুফ পাঠান তার বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়েছে, তৃণমূল যে প্রার্থী দিয়েছে বহরমপুর লোকসভায়, সেই প্রার্থীকে ভয় পেয়েছেন, যার ফলে অধীর চৌধুরী এরকম কথা বলছেন। এবং তিনি এই চ্যালেঞ্জ ছোড়াটা আজকেই নয়, ইন্ডিয়া জোট যখন হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষ দেশে যখন বিজেপি জোট তৈরি হয়েছিল, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেই সময় থেকেই অধীর চৌধুরী তৃণমূলকে একের পর এক আক্রমণ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তখনও তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন বহরমপুর লোকসভায়। এবং আজকেও অধীর চৌধুরীর মুখে একই কথা পুনরাবৃত্তি হলো এবং একই কথা তিনি বললেন যে তিনি তার লোকসভায় যদি তৃণমূল সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যদি জেতেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এখন এই বিষয়টাকেই তৃণমূল বলছে, তৃণমূলের দাবি যে অধীর চৌধুরী ভয় পেয়েছেন যেমন তিনি তেমনি। একদমই, আর এই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ধন্যবাদ তোমায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, কি প্রতিক্রিয়া তার শোনাবো। দেখুন, বিজেপিকে শক্তিশালী করার জন্য বিজেপির ভাষায় তিনি কথা বলছেন, বিজেপির মতো করে কাজ করছেন, এটা তো বহুদিন। এবং বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে কটাক্ষ করা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করা, সিপিএম এর সাথে আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষাদঘাত করা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই হলে উল্লসিত হওয়া, বাংলার বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের আন্দোলন, সেখানে চুপ থাকা, এগুলো তো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু তিনি বোধহয় ভুলে গেছেন যে বিগত বিধানসভা নির্বাচনে তার লোকসভার অন্তর্গত 7টা জায়গাতেই কংগ্রেস হেরেছে এবং তিনি নিজে যেখানে ভোট দেন সেই কেন্দ্রে বিজেপি জিতেছে। এবং তার নেতৃত্বে বাংলায় কংগ্রেস বিধানসভাতে একটা বিধায়ক পাঠাতে পারেনি, রাজ্যসভাতে একটা সাংসদ পাঠাতে পারেনি। এমতাবস্থায় বিজেপির সহযোগিতায়, সিপিএম এর সহযোগিতায়, আইএসএফ এর সহযোগিতায় তিনি জেতার পরিকল্পনা করছেন, সেই জন্যই এই ধরনের কথা বলছেন। 4টের চারদিকে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ক্ষোভ প্রকাশের পর অভিমানী অর্জুনকে ফোন করলেন ফিরহাদ হাকিম। পার্থ ভৌমিক চা খেতে ডেকেছেন, উনি যদি প্রচারে ডাকেন তাহলে যাব। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কিছুটা ভুল, আমাকে টিকিট দেওয়ার যোগ্য মনে করা হয়নি, এমনটাই অভিমান প্রকাশ করলেন অর্জুন সিং। গতকাল ব্রিগেডের জনগর্জন সভা থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে অর্জুন সিং এর কোন রকম কোনো কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হয়। ঠিক কি বলেছেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। কি বলবেন आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना है? नहीं, अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। আজকে থেকেই প্রাথমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন, কিছু রাস্তায় নামা তো উচিত, তো মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 ঘন্টা লস করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে?
সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, এটা আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? শুভজিৎ সিং প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, দলের সিদ্ধান্তে কোথাও গিয়ে ক্ষুব্ধ হতাশ অর্জুন সিং, এবং এই যে ফোনে কথা বলার পর কতটা আশ্বস্ত হতে পারলেন ব্যারাকপুরের সাংসদ, কি বলছেন? দেখো, শুধু এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে, সাংসদ অর্জুন সিং কিন্তু কোনো রকমই আশ্বস্ত হননি, কারণ তিনি চেয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে। যখন তাকে প্রার্থী করা হলো না, যখন পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হলো, তারপর থেকে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারবার একটাই কথা বলেছেন যে দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক একই চিত্র আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ সেই 2019 সালে যখন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী দীনেশ ত্রিবেদী, তৎকালীন সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদীর নাম যখন তিনি ঘোষণা করেন, তারপরে কিন্তু সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে সেই রাতেই চলে গেছিলেন পদ্মের হাত ধরতে। 2024-এ এসে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে সাংসদ স্বাভাবিকভাবেই হয়তো ভেঙে পড়েছেন, এবং গতকালকে এবং আজ সকালে ফিরহাদ হাকিম এবং বর্তমানে ব্যারাকপুর লোকসভার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, তারা দুজনেই যোগাযোগ করেছেন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। তারা বলেছেন যে অন্য কোনো দলীয় পদ নেওয়ার জন্য কিন্তু সাংসদ অর্জুন সিং পরিষ্কার তাতে জানিয়ে দিয়েছেন, চেয়েছিলাম প্রার্থী পদ, অন্য কোনো পদ নিয়ে আমি কি করব। এবং তিনি আরো জানিয়েছেন যে পার্থ ভৌমিকের অ্যাডভাইস নিয়ে যদি আমাকে রাজনীতি করতে হয়, এর থেকে রাজনীতি ছেড়ে দেওয়াই ভালো। ধন্যবাদ জানাবো শুভজিৎ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দলের যে সিদ্ধান্ত, গতকাল জনগর্জন সভা থেকে যে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো, এবং সেই সিদ্ধান্তে কোথাও গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিংকে ফোন করেছেন ফিরহাদ পার্থ ভৌমিক। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? দেখুন, দলের কোন রকম শীর্ষ নেতৃত্ব যে দায়িত্ব থাকে সেটা নিয়েছে, তাতে সবার মনোপুত হতে পারে না সবকিছু। আমি আশা করতেই পারি, আপনিও আশা করতেই পারেন, এটা যে কতটা সিদ্ধান্ত নেবেন দল, সেটা দলের ব্যাপার। একাধ দিন সব জায়গায় থাকে, ওটা সবাই একসাথে হয়ে যাবে এক জায়গায়। সোমনাথ বাবু, কোথাও গিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ভুল হয়েছে, এ মন্তব্য তিনি করছেন। একটা ছোট্ট ব্যাপার, ওটা মুখ ফুসকে বেরিয়ে গেছে, ওটা আগামী দিনে দেখবেন ঠিক হয়ে যাবে। সবাই একসাথে এক মঞ্চে এক জায়গায় থাকবো আমরা। আপনি কি চান দলে অর্জুন থাকুন? আমার চাওয়া পাওয়াটা কোনো ব্যাপার না, আমার চাওয়া চাইতে কোনো নেই, যেটা দল ডিসিশন নেবে সেটাই থাকবে, আর বাদ বাকিটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গতকাল তৃণমূলের জনগর্জন সভা থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং দলের যে সিদ্ধান্ত, ব্যারাকপুরের প্রার্থী হিসেবে 2024-এর লোকসভা নির্বাচনে লড়ছেন পার্থ ভৌমিক, আর সেই নাম সামনে আসার পরে দলের সিদ্ধান্তে খানিক ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন অর্জুন সিং। আর এবার যে খবরে নজর রাখবো, নির্বাচনী বন্ডে করা সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানাতেই হবে এসবিআইকে। নির্বাচনী বন্ড মামলায় এসবিআইয়ের আর্জি খারিজ, তথ্য প্রকাশের মেয়াদ বৃদ্ধির যে আর্জি ছিল এসবিআইয়ের তরফে, সেই আর্জি খারিজ। মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ। মঙ্গলবারের মধ্যে যদি তথ্য প্রকাশ না হয়, তাহলে আদালত অবমাননা এসবিআইয়ের বিরুদ্ধে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এসবিআইয়ের আবেদন খারিজ, নির্বাচনী বন্ড নিয়ে করা অবস্থান এবার সুপ্রিম কোর্টের। মঙ্গলবারের মধ্যেই নির্বাচনী বন্ডের যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্যই জানাতে হবে শীর্ষ আদালতকে। এ বিষয়ে কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখলাম যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে এবং এসবিআইয়ের তরফে যে আবেদন জানানো হয়েছিল 30শে জুন পর্যন্ত তথ্য প্রকাশে, এবং মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায়, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এসবিআই কিছু একটা গোপন করতে চাইছে। এসবিআইয়ের গোপন করবার কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে 15 ফেব্রুয়ারি অর্ডার দেওয়া হয়েছিল, আর আজকে 11 মার্চ, মধ্যিখানে কেটে গেছে 26 দিন। এই 26 দিনে তারা কি করছিল?
সুপ্রিম কোর্ট এসবিআইয়ের যে সময়সীমা বাড়ানোর আবেদন 30শে জুন পর্যন্ত বাড়াবার আবেদন তাকে সরাসরি নাকচ করে দিয়ে বলেছে যে মাত্র একদিন সময় দিলাম, কালকে 12 তারিখ কাজের সময় বন্ধের আগে অর্থাৎ বিকেল 5টার আগে আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন এর আগে অর্ডারে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন 13 মার্চের মধ্যে সেই তথ্য তাদের ওয়েবসাইটে রাখবেন, অর্থাৎ সাধারণ মানুষের জানার মতো করে রাখবেন। আজকে অর্ডারে বলা হয়েছে 13 নয় 15ই মার্চের মধ্যে সেই নির্দেশ সেই তথ্য সাধারণ মানুষের জানার মতো করে রাখবেন। এসবিআইয়ের এই সুপ্রিম কোর্টের কাছে কড়া ধমক খাওয়ার পরে কিন্তু রাজনীতি এবং অর্থনীতির বিভিন্ন জায়গায় তার তরঙ্গ দেখা যাচ্ছে, তার নানা রকম প্রভাব দেখা যাচ্ছে। প্রথমেই আমি বলে রাখব যে এসবিআইয়ের শেয়ার মূল্য আজকে কয়েক ঘন্টার মধ্যে 2% পড়ে গেছে। আজকে কয়েক ঘন্টার মধ্যে এসবিআইয়ের শেয়ার মূল্য 2% পড়ে গেছে, যা শেয়ার বাজারে একটা ছোটোখাটো কাঁপন ধরিয়েছে। দ্বিতীয়ত আমি বলবো যে কতগুলো বড় বড় রাজনৈতিক দল তারা একে স্বাগত জানিয়েছে, সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেসের বড় নেতারা কেসি বেণুগোপাল, কার্তি চিদম্বরম প্রমুখ তারা সরাসরি বলেছেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ স্বাগত জানিয়েছেন। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তারা নিজেরাই এই মামলা করেছিলেন এবং তারা কোনো টাকা নেননি ইলেকটোরাল বন্ড থেকে, কিন্তু বিজেপি সহ অন্য কয়েকটি দল এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার যে কালকে বিকেল 5টার মধ্যে জমা করতে পারবে কিনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং যদি না পারে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাহলে এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি খোলা হবে। অর্থাৎ আদালত অবমাননার মামলা শোনবার জন্যই আজকের শুনানি শুরু হয়েছিল, কিন্তু অবমাননার পার্টটা আজকে আলোচনার মধ্যে আসেনি। আজকে একদিন বাড়তি সময় দিয়েছে, কালকের মধ্যে এসবিআই নির্দেশ পালন না করলে আদালত অবমাননার কাগজপত্র খোলা হবে। সেক্ষেত্রে এটা হবে স্বাধীন ভারতবর্ষে একটা অনন্য ঘটনা, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা জানি এসবিআই সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং কোটি কোটি ভারতবাসী, ভারতের বাইরের লোকও এসবিআইতে টাকা জমা রাখেন, এসবিআইয়ের সঙ্গে কারবার করেন। সেক্ষেত্রে এসবিআই সম্পর্কে যদি আস্থার অভাব দেখা দেয় সেটা কিন্তু দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ কিছুর জন্যই ভালো না। সুতরাং একটা অদ্ভুত পরিস্থিতিতে নির্বাচনের আগে একটা অদ্ভুত মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে ভারতের রাজনীতি, অর্থনীতি। অনেক ধন্যবাদ জানাবো আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন আমাদের সঙ্গে। এবং আগামীকালের মধ্যে কিন্তু এই তথ্য প্রকাশ না করতে পারলে আদালত অবমাননার যে প্রক্রিয়া তা শুরু করা হবে এসবিআইর বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো এসবিআইর আবেদন খারিজ, নির্বাচনী বন্ড নিয়ে কড়া অবস্থান দেশের শীর্ষ আদালতের। এই প্রসঙ্গে তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সিপিএমের সুজন চক্রবর্তী এবং পাশাপাশি কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া শোনাবো। এই আদেশটার মধ্যে একটা কিছুটা কি বলবো একটা অংশ ফাঁক রয়েছে। ভালো হতো যদি নির্দেশটা আরো একটু সুস্পষ্ট হতো, যদি এইভাবে মাননীয় সুপ্রিম কোর্ট বলতেন, মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলতেন যে কোন দল কোন শিল্পপতির কাছ থেকে বা কার কাছ থেকে কত টাকার ইলেকট্রাল বন্ড পেয়েছে গত 5 বছরে বা 10 বছরে, তাহলে ব্যাপারটা মানুষের কাছে অনেক বেশি খোলাসা হতো, মানুষ জানতে পারতেন কোন কোন শিল্পপতি কোন কোন দলকে কত টাকা দিয়েছেন এবং কেন দিয়েছেন, তার একটা ধারণা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ করতে পারতেন। এটাই কাম্য ছিল। আমরা আশা করেছিলাম যে ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক যখন সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন, তখন এই বন্ডের যেমন কোনো আর মেয়াদ রইল না, জীবন রইল না, তাদের মরাটাকে পুরোপুরি পোস্টমর্টেম করে সব বের করে দেখিয়ে দেওয়া যে কারা কোথা থেকে কার কাছ থেকে টাকা পেয়েছে, এবং তাতে বোঝা যেত যারা টাকা দিয়েছেন যে দলকে তার বিনিময়ে কোথাও কি কিছু পেয়েছেন। সাবাস সাবাস সাবাস, দেশ বাঁচবে যদি সুপ্রিম কোর্ট জেগে থাকে।
সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে। সুপ্রিম কোর্ট যেভাবে কড়া তিরস্কার করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, এটাতে স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতির বন্দোবস্তে এমনকি এসবিআই নিজেকে যুক্ত করে ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে, কোনো সন্দেহ নেই। তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে ইলেকটোরাল বন্ডে, এবং ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি, খুবই বড় দুর্নীতি। কে টাকা দিচ্ছে, কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই, দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে। সবচেয়ে বেশি টাকা কে পাবে? বিজেপি, তারপর কে পাবে? তৃণমূল। কিন্তু তথ্য জানানো যাবে না। কেন? কেন? চুরির ব্যবস্থা, সেই কারণে তথ্য জানানো যাবে না। এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে। সেই কারণে স্টেট ব্যাংক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না কোর্ট বলার পরেও। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু নিয়ে জল্পনা। আজই সম্ভবত লাগু হতে পারে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজই জারির সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির পরে সিএ কার্যকর, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সংসদের 2 কক্ষে পাশ সিএ। আজই সম্ভবত লাগু হতে পারে সিএ। ভোটের আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বড় পদক্ষেপ সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজই জারির সম্ভাবনা, এমনটাই জানা যাচ্ছে। এই খবরের আরো আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা নজর রেখেছিলাম, ভোটের আগে সিএ লাগু নিয়ে জল্পনা। আজই সম্ভবত লাগু হতে পারে সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজই জারির সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির পরেই সিএএ কার্যকর। যদিও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে এসে সিএ নিয়ে কোনো রকম কোনো বার্তা তার ভাষণে শোনা যায়নি। তবে শান্তনু ঠাকুর তিনি আগেই স্পষ্ট করেছিলেন ভোটের একদিন আগে হলেও সিএ কার্যকর হবে। ইতিমধ্যেই সংসদের 2 কক্ষে পাশ সিএ। তবে ভোটের আগেই কি এই নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেই আইন তবে জারি হতে চলেছে এবং জারির সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির পরেই কিন্তু সিএ কার্যকর। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা দেখেছি যে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এসেছেন এবং তার ভাষণে কোথাও গিয়ে সিএর বার্তা শোনা যায়নি। তবে শান্তনু ঠাকুর, বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতৃত্বরা তারা আগেই স্পষ্ট করেছিলেন যে লোকসভা নির্বাচনের একদিন আগে হলেও সিএ কার্যকর হবে। সেদিকেই কি তবে এবার যেতে চলেছে? সম্ভবত এই বিরাট খবরটি আজকে একটু পরে আমরা তার সত্যতা জানতে পারবো। বিরাট বড় খবর এবং নির্বাচনী রাজনীতির জল গড়াতে শুরু করলো। এএনআই একটা খবর করেছে যে আজকেই সম্ভবত সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। আমরা জানি যে সংসদের উভয় কক্ষে এই বিল পাস হয়েছিল, কিন্তু তারপরে কয়েক বছর ধরে তার রুলস তৈরি করার ব্যাপারটা আটকে ছিল এবং 6 মাস করে টাইম পাওয়া যায়। বারবার সেই 6 মাসের এক্সটেনশন নিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তারা সেই রুলস ফ্রেম করে উঠতে পারেনি। অবশেষে কিছুদিন আগে কেন্দ্রের মন্ত্রিসভার অন্যতম সদস্য শান্তনু ঠাকুর, তিনি বিজেপির এমপি পশ্চিমবঙ্গ থেকে, তিনি বলেছিলেন যে নির্বাচনের আগেই সিএএ চালু হবে। কিন্তু কবে চালু হবে, কি ব্যাপার, একবার তো তিনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে চালু হবে, কিন্তু তা চালু না হওয়ার ফলে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। যদিও অমিত শাহ, নরেন্দ্র মোদীরা প্রায় সবসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিএএ লাগু হওয়ার সম্ভাবনার দিকেই ইঙ্গিত করেছেন। আজকে যদি সিএএ চালু হয়ে যায় তাহলে যারা সিএএর পক্ষে সরব হয়েছেন এতদিন ধরে, তারা কিন্তু অনেক জোরের সঙ্গে ময়দানে নেমে পড়বেন। এখন সিএএটা কি? সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনের বলে ভারতের চারপাশের 3টি দেশ থেকে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে মুসলমান ছাড়া অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে চলে আসেন, তাহলে তারা সেই সংক্রান্ত নথি প্রমাণ করতে পারলে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। আমরা জানি যে আমাদের বাংলায় এবং বাংলাদেশ লাগোয়া অনেক রাজ্যগুলোতে এই রকম মানুষ কিছু আসেন যারা নানানভাবে চলে এসেছেন
এবং বাংলা বা আসাম বা বিভিন্ন রাজ্যে তারা স্থায়ীভাবে বসবাস করছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার এই ক্ষুরোর কল ঝোলানো হয়েছিল 5 বছর আগে। কিন্তু তারা হয়তো অপেক্ষা করছিলেন, কেন্দ্রের শাসক দল হয়তো অপেক্ষা করছিলেন যে নির্বাচনের মুখে গিয়ে এই জিনিসটা তারা আবার সামনে আনবেন। সুতরাং এবারে যদি তারা সত্যি আজকে বিজ্ঞপ্তি জারি করেন, তারপরে হয়তো টোকেন প্রতীকীভাবে কয়েকজনকে নাগরিকত্ব দেবার ব্যাপারটা করা হবে এবং তার মধ্যে দিয়ে একটা বিরাট অংশের মানুষের মধ্যে একটা প্রচারে অ্যাডভান্টেজ নিতে চাইছে বিজেপি। যদিও এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যে সিএ একটা ভাওতা, তারা সিএ এর বিরোধিতা করছেন। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে যে মানুষের আধার কার্ড আছে, যে মানুষের ভোটার কার্ড আছে, যারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার এই তামাশার কি অর্থ হয়? হয়তো সত্যিই এটা তামাশা, কিন্তু রাজনীতির ময়দানে এই তামাশাটি শেষ পর্যন্ত কি প্রভাব ফেলে সেটা দেখবার আছে। এদেশের হিন্দুত্ববাদীরা, বিশেষ করে শাসক দল বিজেপি, তারা কিন্তু এটার ওপরে বড়সড় নির্ভর করছে বলেই আমাদের কাছে সূত্র মারফত খবর। সুতরাং আজকে সম্ভবত সিএ এর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, বিরাট বড় খবর। আজকে সম্ভবত সিএ নিয়ে তার রুলস, তার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। হ্যাঁ, এবং একেবারে আশিস, এবং সেই জায়গায় 2019-এ এই আইন যখন পাশ হয়, তারপর বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রের শাসক দলকে। যদিও যেমনটা আপনি বলছিলেন যে তৃণমূলের তরফে ভাওতা, একেবারে আপনাকে বিরত করছি, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারির পর সিএ কার্যকর হবে এবং আজই এই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে। তবে কি মতুয়া মন জয় করতে কেন্দ্রের শাসক দল বিজেপি মরিয়া হয়ে উঠেছে? কি বলবেন আপনি? সিএ নিয়ে ভারতীয় জুমলা পার্টির এই বিগত 5 বছর ধরে মানুষ দেখছে। গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও রাষ্ট্রপতির অনুমোদন পেয়েও 5 বছর লেগে গেল, 9বার এক্সটেনশন চাইলো, তারা এখনো অব্দি রুল ফ্রেম করতে পারেনি। সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের ভিতরে একরকম বলেন, বাইরে একরকম বলেন, আসামে গিয়ে একরকম বলেন, দিল্লিতে একরকম বলেন, কলকাতায় একরকম বলেন, গুজরাটে একরকম কাজ করেন। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যারা এই দেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন যে আমরা এর বিরোধিতা করেছি, আগেও করছি, আগামী দিনেও করব। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আর একবার আশিস দা আপনার কাছে আসবো। যেমনটা শান্তনু বাবু তিনিও বলছিলেন এবং আমাদের প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে বিষয়ে যে তৃণমূলের তরফে কিন্তু এর বিরোধিতা আগামী দিনে করা হবে, এ বিষয়ে তিনি এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছিলেন। তৃণমূলের তরফে বিরোধিতার যে ব্যাপারটা প্রথম থেকেই চালু আছে। যখন অ্যাক্ট হয়নি, বিল ছিল, সিএবি ছিল, ক্যাব, তার বিরোধিতা করা হচ্ছিল। তারপরে যখন হয়েছে সিএএ, তারও বিরোধিতা লাগাতারভাবেই করা হয়েছে। এখন এই সিএ এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি বা একদমই আশিস দা আপনাকে বিরত করছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজ সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা এবং বিজ্ঞপ্তি জারির পরেই সিএ কার্যকর, যদিও তৃণমূলের তরফে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন যে আগামী দিনেও বিরোধিতা করা হবে সিএ নিয়ে। কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমরা তো এরকম কোনো সরকারি এখনো নোটিফিকেশন পাইনি যে আজকেই সিএ লাগু হচ্ছে। অতএব এই বিষয়ে যে আজকেই হচ্ছে কিনা আমার এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তো উনি বলেছেন লোকসভা ভোটের আগে সিএ লাগু হবে বলে, মানে সিএ লাগু হবে এবং লোকসভা ভোটের আগেই হবে এবং এর মাধ্যমে কয়েক লক্ষ উদ্বাস্তুদের এবং লক্ষ কি হলো কোটি সংখ্যায় চলে যাবে, এটা উদ্বাস্তুদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। দেখুন, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা সম্পূর্ণভাবে রাজনীতির অংশ। এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধান তো দেশটা চলাই, দেশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও চলবে না, আমার কথাতেও চলবে না। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, কে হবে না,
এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারত সরকারের। ফেডারেল স্ট্রাকচারের মধ্যে এটা বলা আছে যে স্বাভাবিকভাবে ভারত সরকারের আইনসভা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই সিএ আইন হিসেবে পাশ হয়েছে এবং তারা কিছুটা কমিটিতেও গেছিল, সেখানে কমিটিতে বিভিন্ন দলের লোকেরা তাদের মতামত দিয়েছে। সম্পূর্ণ ডিউ প্রসেস যাকে বলে ইংরেজিতে, ডিউ প্রসেস কমপ্লিট করে সিএ পাশ হয়েছে, সেটা লাগু হবে। আপনি মানবেন না, রাগ করে দুদিন না খেয়ে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার বাইরে কিছু করতে পারবেন না। ভারতবর্ষের আইন যদি না মানেন তো ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করা হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমাকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, সিএ জারির সম্ভাবনা এবং বিজ্ঞপ্তি জারির পরেই সিএ কার্যকর এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কিভাবে দেখছেন এই বিষয়টা, আপনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে লোকসভা নির্বাচনের আগে? দেখুন, সারা ভারতবর্ষে এই গভর্নমেন্টটা গত 10 বছরে মানুষের দৈনন্দিন জীবন জীবিকা রুটি রুজি রোজগার নিয়ে আলোচনা করেনি। এদের একটাই কথা, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করো, প্রলোভিত করো, দুটো সম্প্রদায় বিভাজন করো। আজকে ভোট এসে গেছে, সিএ এর মতো একটা ইস্যুকে নিয়ে এসে যেখানে প্রচুর অনেক ত্রুটি, সেখানে সিংহলি বুদ্ধিস্টদের ব্যাপারে কোনো বলা নেই, সেখানে আপনার অন্যান্য দেশের ইসলামিক কান্ট্রির কিছু বলা নেই, সেখানে আপনার কিছু দেখা যাচ্ছে ওখানে আমাদের ভুটানের বুদ্ধিস্টদের সম্বন্ধে কিছু বলা নেই, বলে আসলে মানুষকে বিভাজিত করছে, বিভাজিত করে দেখাচ্ছে আমরা তোমাদের কত বন্ধু, ধর্মের ভিত্তিতে তোমাদের সুশ্রী দিচ্ছে। কিন্তু ভারতবর্ষে এটা বাস্তব, 47 বছরে সব থেকে বেশি বেকার, তাই নিয়ে একটা কথাও বিজেপির নেতারা বলছে না। মানুষের দৈনন্দিন জীবন জীবিকা শেষ, ওষুধের দাম আজকে গগনচুম্বী, বৃদ্ধদের পেনশনের ওপরে কোপ পড়ছে, স্বল্প সঞ্চয়ের ওপর মানুষের ওপর কোপ পড়েছে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। শুধুমাত্র ধর্ম করে ভোট এসে গেছে, ভোট মিটে যাবে, একটা নিকম্মা সরকার, তারপরে আবার ভোটের পরে বাড়ি চলে যাবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনাকেও ধন্যবাদ জানাবো। চারদিক এখনকার মতো এই পর্যন্তই, তবে অন্যান্য আপডেটের জন্য আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে, এবং সংবাদ সারাদিন নিয়ে আমাদের অপো স্টুডিও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ।